আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। প্রতিবারের মতো আজকেও চট্টগ্রাম বোর্ড 2024-এর আর্থিক অবস্থার বিবরণীর প্রথম কোশ্চেনটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আমি মোহাম্মদ রাহিমুল ইসলাম রাহিম। আজকে আমরা 2024 সালের আর্থিক অবস্থার বিবরণীর প্রথম কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেনের ক নাম্বারে যে কোশ্চেনটা বলা আছে সেটা হলো মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ বলতে বোঝাচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে যে সকল অ্যান্টি আসে বা যে সকল ধপা আসে সেই সকল ধপাকে আমরা বলি মোট প্রত্যক্ষ ব্যয়ের। বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কোন কোন অ্যান্টি আসে? আমি বলেছিলাম বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে 6 থেকে 7টা অ্যান্টি আসে। বিগত ক্লাসে এ নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও আজকে আবারও বলি, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, আন্তঃপরিবহন অথবা ক্রয় পরিবহন অথবা শুধু পরিবহন, জ্বালানি, জাহাজ ভাড়া এবং শুল্ক এবং ডক চার্জ, কেমন, অথবা বন্দর ছাড়। এই অ্যান্টিগুলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে। আর এই বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা বলি মোট প্রত্যক্ষ ব্যয়। এবং খ নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা হলো মোট মুনাফা 80,000 টাকা ধরে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে নিট লাভ অথবা নিট ক্ষতি বলতে বোঝাচ্ছে বিশদ বিবরণী তৈরি করো। ঘ নাম্বার বলা আছে নিট মুনাফা 34,100 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে সম্পদ এবং দায় ও মালিকানা সত্ত্ব দুটি পাশ করতে হবে। এক পক্ষে সম্পদ পাশ সকল সম্পদ যোগ করব, দ্বিতীয়তে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করব। প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা উদ্দীপকের কোশ্চেনটা আরেকটু ভালো করে পড়ে এবং প্রশ্নে কি বলা আছে সকল কিছু আরেকটু ভালোভাবে উপস্থাপন করি, কেমন? এখন দেখো, প্রথমে বলা আছে ক্রয় এবং বিক্রয়। ক্রয় 1,06,000 টাকা এবং বিক্রয় 1,98,500 টাকা। আসবাবপত্র বলা আছে 1,70,000 টাকা। হাতে নগদ বলা আছে 1,30,000 টাকা। ব্যাংক ঋণ 10% ঋণ বলা আছে 1 লক্ষ টাকা। দেনাদার বলা আছে 40,000 টাকা। মজুরি বলা আছে 20,500 টাকা। ভাড়া 10 মাস বলা আছে 25,000 টাকা। এখন ভাড়া নিয়ে আমার একটু কথা আছে। আমরা জানি ভাড়া হলো মুনাফা জাতীয় ব্যয় অথবা পরিচালন ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় 1 বছরের হয়, তার মানে 12 মাসের হয়। 10 মাস দেওয়া আছে, তাহলে এখনো 12 মাস হইতে এখনো 2 মাস বাকি। তার মানে 10 মাসের টাকা দেওয়া আছে, এখনো 2 মাসের টাকা দেওয়া নাই। এবার আসো কমিশন প্রাপ্তি। যেহেতু ক্রেডিটে কমিশনের টাকা দেওয়া আছে সেহেতু কমিশন প্রাপ্তি। যদি ডেবিটে দেওয়া থাকতো তাহলে প্রদত্ত কমিশন অথবা কমিশন প্রদান। এবার বলা আছে উত্তোলন ও মূলধনের পরিমাণ। দেখো, উত্তোলন দেওয়া আছে 10,000 টাকা, মূলধন দেওয়া আছে 2 লক্ষ টাকা। আমরা জানি মূলধন ও উত্তোলন মালিকানা সত্ত্ব বিবরণীতে বসে। যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব তখন আমরা মূলধন এবং উত্তোলন নিয়ে কথা বলবো। এখন আমাদের এই রেয়ামিলটা পড়ার পরে সমন্বয় 2-3টে অ্যান্টি আছে। আমরা সমন্বয়তে কি বলা আছে সেগুলো একটু পড়ে দেখি। সমন্বয়তে বলা আছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 25,000 টাকা এবং বাজার মূল্য আছে 20,000 টাকা। আমরা এটাও জানি সমাপনী মজুত পণ্যের মূল্য যদি দুইটা দেওয়া থাকে তাহলে যেটার টাকা কম সেটাই আমাদের হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে যেহেতু সমাপনী মজুত পণ্যের মূল্য 25,000 টাকা এবং 20,000 টাকা, সেহেতু আমরা শুধু 20,000 টাকায় আমাদের হিসাবে অন্তর্ভুক্ত করব। 25,000 টাকার কোনো অন্তর্ভুক্ত হবে না, 25,000 টাকার কোনো হিসাব আসবে না। তাহলে অঙ্কের শুরুতে আমি 25,000 টাকাটা একটু কাটে দিই, কারণ এই 25,000 টাকা আমাদের কোথাও কোনো অন্তর্ভুক্ত হবে না। 2 নাম্বার এন্ট্রি দেওয়া আছে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিতি ধরতে হবে। আমি দেনাদারের আদায়যোগ্য নয় এবং সঞ্চিতি ধরতে হবে, এটা নিয়ে আমার একটু কথা আছে। বাংলাদেশের গতানুগতিক নিয়ম অনুযায়ী শতকরা আমি মনে করি কমার্সের 80% স্টুডেন্ট, আমি আবারও বলি কমার্সের শতকরা প্রায় 80% স্টুডেন্ট এই যে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সঞ্চিত করতে হবে, এটা নিয়ে ওদের মনে সন্দিহান এবং এরা এই অ্যান্টিটা বুঝে না। এখন এই অ্যান্টিটা কেন বুঝে না? নাকি উপস্থাপনের সমস্যা,
নাকি টিচাররা বোঝাইতে সমস্যা, নাকি ওরা বুঝতে সমস্যা, এটা আমার মাথায় আসে না। এটা কিন্তু স্পষ্ট ভাষায় সহজভাবে ব্যাখ্যা করলে এটা একদম মাথায় থাকার না থাকার কোনো প্রশ্নেই আসে না। তাহলে দেখো আমি একটু বিস্তারিত আলোচনা করি, আশা করি এই থেকে তারপরে 2-1 মিনিট যদি তোমরা ভালো করে দেখো, যদি না বুঝো তাহলে আমাকে বলিও আমি বুঝি নাই, আমাকে আবার বুঝান, বা আপনি যে চ্যালেঞ্জ দিছিলেন সেটা আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি সামনে যে 1 থেকে 2 মিনিট কথা বলবো, এই 2 মিনিটের পরে যদি তোমরা বলো অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বা ঘড়ির সঞ্চিতি আমি বুঝি নাই, তাহলে আমি ব্যর্থ। আর যদি না বুঝতে পারো তুমি ব্যর্থ। তাহলে আমি চলে আসি। এখন দেখো, দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। তার মানে আমরা বুঝি দেনাদার বলতে কি বুঝাই। দেনাদার বলতে বুঝি আমরা যখন বাকিতে বিক্রয় করি, আর বাকিতে বিক্রয়ের কারণেই দেনাদারের সৃষ্টি হয়। এই যে দেনাদার সৃষ্টি হয়েছে, এই দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, মানে দেনাদার থেকে আমি 2000 টাকা নিতে পারবো না, মানে দেনাদার আমার থেকে 2000 টাকা দিবে না। যে 2000 টাকা দিবে না, সেই 2000 টাকার নামে হলো অনাদায়ী পাওনা, অথবা দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, এর 3টা নাম হইতে পারে বা অধিক নাম হইতে পারে। যেমন দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়, এটাকে কেউ কুরির নামে ডাকে, কেউ অনাদায়ী পাওনা নামে ডাকে, কেউ অনাদায়ী দেনা নামে ডেকে থাকে। এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বন্ধু কুদ্দুস, আমি আবারও বলি, ধরো তোমার বন্ধু কুদ্দুস একটা দোকান থেকে প্রচুর পরিমাণে বাকি খাচ্ছে। এখন বাকি খাইতে খাইতে এমন একটা পর্যায়ে হয়েছে, দোকানদার ওই তোমার বন্ধু কুদ্দুসের প্রতি খুবই বিরক্ত। আর তোমার বন্ধু বাকি খেতে খেতে এমন একটা পর্যায়ে হয়েছে, দোকানদারের মনে হয়েছে তোমার বন্ধু এই যে বাকি খাইছে, ধর 500 টাকা বাকি খেয়েছে, অর্থাৎ 5000 টাকা বাকি খেয়েছে, এই 5000 টাকা যে কোনো সময় পালিয়ে যেতে পারে বা যে কোনো সময় চলে যেতে পারে। এই যে দোকানদারের মনে সন্দেহ হয়েছে, তোমার বন্ধু কুদ্দুস ওই দোকান থেকে বাকি খাইতে 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 এক সময় টাকা নিয়ে চলে যাবে। কত টাকা নিয়ে চলে যাবে? 5000 টাকা নিয়ে চলে যাবে। যেই টাকা নিয়ে চলে যাবে এবং ওই দোকানদারের মনে যে নিয়ে সন্দেহ হয়েছে, ওই সন্দেহকে বলি আমরা অনাদায়ী পাওনা, এবং এখানে বলি দেনাদার 2000 টাকা আদায়যোগ্য নয় অথবা করি। তাহলে দোকানদার তোমার বন্ধু কুদ্দুসের উপর যে অনুমান করছে, যে সন্দেহ করছে যে আমার এই 5000 টাকা আমার থেকে খাইছে, আমার দোকান থেকে বাকি খাইছে, এখন বাকি খাওয়ার পরে এই কুদ্দুস আমার এই 5000 টাকা নিয়ে পালিয়ে যাবে। এই যে পালিয়ে যাবে 5000 টাকা নিয়ে অনুমান করছে দোকানদার, কাউকে বলা নাই কিন্তু, দোকানদার অনুমান করছে। এই অনুমানের কারণে আমরা বলি, সরি, এই অনুমান করাটার মানে হলো অনাদায়ী পাওনার পরিমাণ, অনাদায়ী কুরিনের পরিমাণ, এবং দেনাদারের 2000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে বুঝে গেছি। এবার এই নিয়ে বুঝি, এই যে 5 সঞ্চিতি, 5 সঞ্চিতি বলতে বোঝাচ্ছে ওই দোকানদার যখন সে বিক্রি করবে 1 লক্ষ টাকার মাল বিক্রি করবে, তখনই তার মনে সন্দেহ হয়েছে আমার যে 1 লক্ষ টাকা মানুষের কাছে বিক্রয় করব, 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করব, ওই 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করতে গিয়ে হয়তো আমি 2000 টাকা, 5000 টাকা, 5%, 2% টাকা আমি পাবো না। ওই যে আমি মানুষের কাছে বিক্রি করব, কিছু মানুষ আমাকে টাকা দিবে না, বা কিছু মানুষ থেকে আমি টাকাগুলো নিতে পারবো না। ওই যে দোকানদার অগ্রিম অনুমান করে ফেলছে আমার এত টাকা বিক্রয়ের মধ্যে এত টাকা আমি না পেতে পারি, ওটার নামই হলো 5% সঞ্চিতি। তাহলে এক কথা বলতে বোঝাচ্ছে, দোকানদার থেকে তোমার বন্ধু কুদ্দুস বাকি খাওয়ার পরে যে অনুমান হয়েছে সেটা হলো অনাদায়ী পাওনা, এবং দোকানদার তোমার বন্ধু ছাড়া অগ্রিম বিক্রি করার আগে যে চিন্তা করছে বাসায় বসে বসে যে আমি 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করব, 1 লক্ষ টাকার পণ্য থেকে আমি 5000 টাকা পাবো না, এটাই হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি বুঝে গেছো। আমি আবারও বলি, আরেকটু ভালো করে বুঝো। বন্ধু কুদ্দুস ব্যাপারী দোকানের থেকে 5000 টাকার পণ্য বাকিতে খেয়ে ফেলছে। এই বাকিতে খাওয়ার পরে তোমার বন্ধু ধরো পালিয়ে গেছে। দোকানদার মনে চিন্তা করলো তোমার বন্ধু পালিয়ে যাওয়ার কারণে 5000 টাকা পাবে না। এই যে দোকানদার চিন্তা করছে, দোকানদার দেখো বিক্রি করার পরে চিন্তা করছে 5000 টাকা পাবে না, বিক্রি করার আগে চিন্তা করো না। তাহলে বিক্রি করার পরে যে চিন্তা করছে 5000 টাকা পাবে না, সেটা হলো অনাদায়ী পাওনা। আর বিক্রি করার আগে যদি চিন্তা করতো আমি 5000 টাকা বিক্রি করলে হয়তো পাবো না, এটাই হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি। আশা করি অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছো, কেমন? তাহলে তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে আসবাবপত্রের
অবশ্যই আসবাবপত্রের অবশ্যই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে দেখো আমাদের এই উদ্দীপক প্রশ্ন সব রিডিং পড়া শেষ, উপস্থাপন করাও শেষ। এখন শুধু আমরা সমাধান করে ফেলবো ইনশাআল্লাহ। দেখো ক নাম্বারে বলা আছে মোট প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। আমি বলছি মোট প্রত্যক্ষ ব্যয় করতে হলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে চলে যেতে হবে, কারণ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে যে সকল অ্যান্টি আসে সেই সকল অ্যান্টিকে আমরা বলি মোট প্রত্যক্ষ ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি কি আসে? প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, মজুরি, আমদানি শুল্ক, পরিবহন, ডক চার্জ, এগুলো আমরা যখন যোগ করে ফেলি বিয়োগ সমাপনী মজুত পণ্য বিয়োগ করে ফেলি, যে টাকাটা অবশিষ্ট থাকে সেই টাকাটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আছে কি প্রারম্ভিক মজুত পণ্য। আমরা এখানে কোনো প্রারম্ভিক মজুত পণ্য নাই। এখানে কি আছে? এই যে ক্রয়টা আছে, মজুরিটা আছে, আর কিছু নেই। আর আছে আমরা সমাপনী মজুত পণ্য বিয়োগ করবো না, এই যে সমাপনী মজুত পণ্য। কেমন? এখন দেখো আমরা প্রথম লিখতেছি ক্রয় কত টাকা বলো দেখি? ৬,০০০ টাকা। মজুরি বলা আছে কত? মজুরি আছে ২০,৫০০। দুটা যোগ করলে হয় ১,২৬,৫০০। আমরা যদি বিয়োগ সমাপনী মজুত পণ্য বিয়োগ করি, সমাপনী মজুত পণ্য, তাহলে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে কত হয়? সমাপনী মজুত পণ্য ২০,০০০। ১,০৬,৫০০। এটাই হলো মোট প্রত্যক্ষ ব্যয়। এখন খ নাম্বার বলছে কি বিশদ আয় বিবরণী। তাহলে বিশদ আয় বিবরণী কি হয়? বিশদ আয় বিবরণীতে সাধারণত 3টা ধাপে অঙ্ক শেষ হয়। এটা হচ্ছে মোট লাভ, পরিচালন ব্যয় এবং নিট লাভ অথবা নিট ক্ষতি। তাহলে আমাদের এখানে দেখো মোট লাভ দেওয়া আছে, অলরেডি মোট লাভ দেওয়া আছে কত লক্ষ টাকা? এই মোট লাভ দেওয়া আছে ৮০,০০০ টাকা। তাহলে করতে হবে কি নিট লাভ অথবা নিট ক্ষতি। তাহলে মোট লাভ দেওয়া আছে, মোট লাভ থেকে আমরা পরিচালন মুনাফা যাব, পরিচালন মুনাফা থেকে নিট ক্ষতি চলে যাব। কেমন? তাহলে আমরা মোট লাভ করি। মোট লাভ কত? ৮০,০০০ টাকা। আমি এখানে লিখলাম মোট লাভ ৮০,০০০ টাকা বিয়োগ পরিচালন ব্যয়। দেখো পরিচালন ব্যয়ের ভিতরে কি কি আছে? ব্যয়ে ওই সকল অ্যান্টি আসবে যে সকল অ্যান্টি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে আসে নাই এবং অন্যান্য ব্যয় তো যায় নাই। তাহলে অন্যান্য ব্যয়তে 3 ধরনের অ্যান্টি বসে। এক হলো মূলধনের সুদ, যদি দায়ের সুদ পাইতাম তাহলে সেটা অন্যান্য ব্যয়ে যাইত, যদি বিবিধ ক্ষতিও পাইতাম সেটা অন্যান্য ব্যয়ে যাইত। এছাড়াও কি কি বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরে কি আছে? সকল প্রত্যক্ষ খরচ, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এখানে আসো, এখানে যে আমরা পাইলাম এই যে ভাড়াটা হলো অন্যান্য ব্যয়ও যাবে না, বিক্রিত পণ্যের ব্যয়ের ভিতরেও আসবে না। তাহলে ভাড়াটা হলো কি পরিচালন ব্যয়। আমি লিখলাম ভাড়া কত টাকা? ২৫,০০০ টাকা। দেখো ভাড়ার সাথে বকেয়া আছে, ভাড়া আছে এখানে 10 মাসের, 2 মাসের বকেয়া আছে। যদি আমরা এই ২৫,০০০কে 10 দিয়ে ভাগ করি, 1 মাসে ২,৫০০ টাকা, আর যদি 2 দিয়ে গুণ করি 2 মাসে ৫,০০০ টাকা। তাহলে এখানে বকেয়া ৫,০০০ টাকা, যোগ করলে হয় ৩০,০০০ টাকা। এবার দেখো আর কিছু আসেনি। কমিশন প্রাপ্তি, এটা হচ্ছে অন্যান্য আয়, এটা এখানে আসবে না। উত্তোলন মূলধন, এটা মালিকানা সত্ত্বে এখানে আসবে না। এছাড়াও যেটা আসবে সেটা হলো এই 2 নম্বর এন্ট্রিটা আসবে, 3 নম্বর এন্ট্রিটা আসবে। কেন 2 নম্বর এন্ট্রি আসবে, 3 নম্বর এন্ট্রি আসবে? কারণ 2 নম্বর হলো অনাদায় পাওনা এবং অনাদায় পাওনা সঞ্চিত, এটা পরিচালন ব্যয়। আসবাবপত্র অবশ্যই এটাও পরিচালন ব্যয়। তাহলে দেখো অনাদায় পাওনা ২,০০০ টাকা, আমি লিখি অনাদায়ী পাওনা কত? ২,০০০ টাকা, যোগ নতুন
অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এই অনাদায়ী পাওনা সঞ্চিতি কত পার্সেন্ট? 5%। এটা কার থেকে বের করতে হবে? দেনাদার থেকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে দেনাদার আছে কত টাকা? 40,000 টাকা। আমি এখান দিয়ে লিখি দেনাদার 40,000 টাকা। এই যে 2,000 টাকা দেনাদার থেকে আমরা ওই যে কুদ্দুস ব্যাপারী যে দোকান থেকে বাকি খাইতো, সেই কুদ্দুস ব্যাপারী এই যে 2,000 টাকা দিবে না, অনুমান করতেছে দোকানে বাকি পালে যেতে পারে, দোকানদার যে অনুমান করছে সেটা দেনাদার মধ্যেই পড়ে। তাহলে দোকানদার পাইতো কত? এক্সাম্পল 40,000 টাকা, চিন্তা করছে কত টাকা পাবে না? 2,000 টাকা। তাহলে আর কত দেনাদারের পরিমাণ? 38,000 টাকা। তাহলে 2,000 টাকা বিয়োগ হবে, বিয়োগ হওয়ার পর হয়েছে 38,000 টাকা। এই 38,000 টাকার উপরে 5% যদি হয় সেটা হলো 1,900 টাকা, 1,900 টাকা যোগ করলে হয় 3,900 টাকা। আশা করি বুঝছো। এখন আসো, তারপর আসবে কি বলো দেখি? আসবাবপত্রের অবচয়। আমি লিখি আসবাবপত্রের অবচয়। আসবাবপত্র অবচয় কত? এখানে আসবাবপত্র আছে কত বলো দেখি? 1,70,000 টাকা। 10% করলে হয় 17,000 টাকা। যদি আমরা এগুলো সকল যোগ করি 900, আমরা এখানে যোগ করলাম 50,900। এই যদি আমরা পরিচালন ব্যয় 50,900 বিয়োগ করি তাহলে হয় 29,100 টাকা। এই 29,100 টাকা হলো পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যদি আমরা অন্যান্য আয় যোগ করি, অন্যান্য আয়, তাহলে দেখো অন্যান্য আয় কি কি আছে? অন্যান্য আয় শুধু এখানে একটা মাত্র এন্ট্রি আছে, সেটা হলো কমিশন প্রাপ্তি। তাহলে আমি লিখি কমিশন। কমিশন কত টাকা? 3,000 টাকা। তাহলে হয় 32,100 টাকা বিয়োগ অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয়, অন্যান্য ব্যয়তে কোন কোন এন্ট্রি এসে আমি বলছিলাম? সকল অন্যান্য ব্যয়তে আসবে মূলধনের সুদ, দায়ের সুদ এবং বিবিধ ক্ষতি। তাহলে দেখো এখানে মূলধনের সুদ নাই, বিবিধ ক্ষতিও নাই, কিন্তু দায়ের সুদ আছে। কোন দায়ের সুদ? দীর্ঘমেয়াদী দায়। এই যে ঋণের 10% সুদ আছে না, এটা হলো দীর্ঘমেয়াদী দায়ের সুদ। কত টাকা আছে? 1,00,000 টাকা আছে। তাহলে 1,00,000 টাকা 10% কত টাকা? 10,000 টাকা। তাহলে ঋণের বকেয়া সুদ 10,000 টাকা। 10,000 টাকা বিয়োগ করলে হয় 22,100। এটাই হলো নেট লাভ অথবা মুনাফা, যেটাই বলো। তাহলে আমাদের বিশদ আয় বিবরণী একদম ক্লিয়ারলি আশা করি বুঝতে পারছো। এখন দেখো ঘ নাম্বার বলা আছে নেট মুনাফা 34,100 টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী পাস করতে হলে প্রথমে আমাদের সম্পদ পাস করতে হবে। তাহলে সম্পদ পাস করতে হলে আমরা জানি সম্পদ 4 ভাবে উপস্থাপন হয়। এক হলো স্থায়ী সম্পদ হিসাবে, এক হলো দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে, এক হলো চলতি সম্পদ হিসাবে, আর এক হলো অলিক সম্পদ হিসাবে। তাহলে আমি এখানে প্রথমে স্থায়ী সম্পদগুলো লিখে নিচ্ছি, কেমন? তাহলে আমি লিখি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ কি কি আছে? এখানে শুধু স্থায়ী সম্পদ, এই যে আসবাবপত্র, শুধু আসবাবপত্রই আছে। তাহলে আসবাবপত্র কত? 1,70,000 টাকা। আমি লিখি আসবাবপত্র 1,70,000 টাকা বিয়োগ অবচয়। অবচয় কত? 10%, 17,000 টাকা। থেকে 17,000 বিয়োগ হলে 1,53,000 টাকা হয়। স্থায়ী সম্পদ শেষ। এখন আসো দীর্ঘমেয়াদী সম্পদ। দীর্ঘমেয়াদী সম্পদ শুধু একটা মাত্র এন্ট্রি, সেটা কি বলো দেখি? সেটা হলো বিনিয়োগ অথবা সঞ্চয়পত্র। তাহলে বিনিয়োগও নাই, সঞ্চয়পত্র নাই। এখন আসলে আমরা অলিক সম্পদ দেখি। অলিক সম্পদ বলতে বোঝাচ্ছে প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন ছাড়া আপাতত আর কিছু আমরা না জানি, কেমন? তাহলে এই দুটো এন্ট্রিও
ন্যায়নিক সম্পদ। এখন আসে চলতি সম্পদ। তাহলে আমরা সর্বশেষ দিলাম চলতি সম্পদ। চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে পড়ে হাতে নগদ, এটা হলো চলতি সম্পদ। কত টাকা? 1,30,000 টাকা। আমি লিখি হাতে নগদ 1,30,000 টাকা। 30,000 টাকা নগদ। এই যে দেনাদার, এটাও চলতি সম্পদ। আমি লিখি দেনাদার। দেনাদার কত টাকা বলো দেখি? 40,000 টাকা বিয়োগ অনাদায়ী পাওনা বা আদায়যোগ্য নয়, অনাদায়ী পাওনা 2,000 টাকা। তাহলে হয় 38,000 টাকা বিয়োগ অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি বুঝে নিবে তোমরা একটু। 1900 টাকা বিয়োগ করে গেলে 36,100 টাকা। আর কি আছে? আর আমরা যতটুকু জানি, আর আছে সমাপনী মজুত পণ্য। আমি লিখি সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত টাকা? 20,000 টাকা। তাহলে হয় 1,86,100 টাকা এবং 1,53,000 এবং 1,86,000 যোগ করলে হয় 3,39,100 টাকা। এটাই হলো মোট সম্পদ। মোট সম্পদ। দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে আমি লিখি চলতি দায়। চলতি দায় কি কি আছে? এই যে 2 মাসের ভাড়া বকেয়া, আমরা জানি খরচের বকেয়া দায়। তাহলে আমি লিখি ভাড়া বকেয়া। বকেয়া হচ্ছে কত বলে দেখি? 5,000 টাকা। তারপর আছে কি বলে দেখি? ঋণের বকেয়া সুদ। তাহলে লিখি ঋণের বকেয়া সুদ। ঋণের বকেয়া সুদ কত? এখানে আসলে আমরা দেখব এই যে অন্যান্য ঋণের বকেয়া সুদ 10,000 টাকা। 10,000 টাকা। এছাড়াও আর কি কি আছে ঋণের বকেয়া সুদের সাথে? ঋণের বকেয়া সুদ এবং বকেয়া, আর কিছু আপাতত নাই। তাহলে এখানে কত টাকা? 15,000 টাকা চলতি সম্পদ। দীর্ঘমেয়াদী আমি এখানে হাইলাইট করে দিলাম ঋণ 1 লক্ষ টাকা। এবার মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বে প্রথমে আসে মূলধন। মূলধন কত টাকা আসে? এই প্রথমে মূলধন কোথায়? এই তো মূলধন 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা বিয়োগ যোগ নিট লাভ। নিট লাভ পাইছি কোথায়? এখানে এই 34,100। নিট লাভ করলাম 34,100 যোগ করলে হয় 2,34,100 বিয়োগ উত্তোলন। উত্তোলন কত? 10,000 টাকা। 10,000 টাকা। তাহলে হয় 2,24,100। 2,24,100, 2,39,100 এবং 3,39,100। 3,40,100। তাহলে আমাদের সম্পদ পাস এবং দায় ও মালিকানা সত্ত্ব পাস মিলে গেছে। তাহলে আমাদের অঙ্কটা 100% হয়ে গেছে। আজকের অঙ্ক এতটুকুই থাকলো। আগামীতে তোমরা যদি এই প্রশ্নে কোনো সমস্যা দেখতে পাও, তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানাবা অথবা আমার পেজে জানাবা
এবং তোমাদের সমস্যার সমাধান নিয়ে আমি পরিপূর্ণ আরেকটি ক্লাসে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ। এটুকু আশা রেখে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।